অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন, অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এটা কান্দিরাজ হাই স্কুলের প্রশ্ন। এখানে টোটাল 50 মার্কের প্রশ্ন আছে। তো 1 নম্বরের প্রশ্নই সঠিক উত্তরটি বেছে নিয়ে 11 নম্বর এবং মার্কের, এবং 2 নম্বরের যে প্রশ্নটি সেটা 12টি। 2 নম্বরের প্রশ্ন মানে 1 করে 12টি প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নম্বর হচ্ছে কম বেশি 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটা হচ্ছে 3 মার্কের। কম বেশি 30 শব্দের নিচে যে কোনো, এটাও 3 মার্কের 4-এর। তারপরে কম বেশি 60 শব্দে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরে, এবং 6 নম্বর হচ্ছে তোমার গিয়ে হলো কম বেশি 50 শব্দে, এটা 5 নম্বরের প্রশ্ন। কম বেশি 150 শব্দে অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 7 নম্বরে, এবং 8 নম্বরে হচ্ছে রচনা বা পত্র লিখন দুটোর যে কোনো একটা। বরেণ্য লেখকের বসতভিটা সংরক্ষণ বিষয় সনদের সম্পাদক মহাশয় একটি পত্র। যাই হোক, এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। এখন আমি প্রশ্ন থেকে সরাসরি উত্তর বিশ্লেষণ করব। তোমাদের উত্তর বিশ্লেষণের প্রথমেই বলবো যেখানে ছন্নছাড়া কবিতাটি প্রথমে গাছটি দেখেছিল, ঠিক আছে? তাহলে আমার যদি একটু লক্ষ্য করি পূর্ণাঙ্গ প্রশ্নটা আবার একটু দেখে নেই এক নজরে, একবার 1 থেকে 8 পর্যন্ত। তাহলে ছন্নছাড়া কবিতায় প্রথম গাছটিকে দেখেছিলেন। এবার যদি সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে বিশ্লেষণ করতেছি। তাহলে প্রথম প্রশ্ন, ছন্নছাড়া কবিতায় প্রথম গাছটিকে দেখেছিল কে? প্রথম গাছটি দিয়েছিল কবি গাছের পেতের ছায়া হিসেবে, কারণ কবিতার শুরুতেই কবি লিখেছেন গাছ না গাছের পেতের ছায়া, অর্থাৎ প্রথমে গাছটিকে শুকনো, প্রাণহীন এবং পেতের ছায়ার মতো মনে হয়েছিল। এরপর পরের প্রশ্ন, হাওয়াদের কি নেই? হাওয়াদের কি নেই যদি বলি, বাড়ি নেই, অর্থাৎ খ নম্বর উত্তর। কারণ হাওয়ার গান কবিতার প্রথম লাইনে বলা হচ্ছে হাওয়াদের বাড়ি নেই, অর্থাৎ হাওয়ার কোনো স্থায়ী বসবাস নেই। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের আগে আমি আবার বাকি যে প্রশ্ন আছে সেটা একটু বড় করে দেখিয়ে দিলাম। মাসানের তলা রঙের ঢেউ মেলেছে কিসের? নটে শাকের। নীর কবিতায় তল দিয়ে তার লাল নটে শাক মেলিছে রঙের ঢেউ। এরপরের প্রশ্ন, হঠাৎ করে কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল? হঠাৎ করে 20 জন কৃষক, কারণ আমরা পল্লী সমাজ গল্পে উল্লেখ আছে যে 20 জন কৃষক রমেশের কাছে এসে তাদের দুর্দশার কথা জানিয়ে কান্নাকাটি করেছিল। এরপরের প্রশ্ন, ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল? ডাম্বল হচ্ছে সেজো কাকার। কী করে বুঝবো গল্প? ডাম্বল বুকুর সেজো কাকার বইয়ের আলমারি খুলে বই নামিয়েছিল। এরপরের যে প্রশ্ন, নাটোরের কনফারেন্সের বছরটি ছিল নাটোরের ভূমিকম্পের, কারণ নাটোরের কথা রচনায় উল্লেখ আছে যে নাটোরের কনফারেন্সটি ভূমিকম্পের বছরে অনুষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন, অপু বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম কি? অপু বাবার সঙ্গে যে শিষ্যের, তার লক্ষণ মহাজন। পথের পাঁচালীতে অপু তার বাবা হরিহরের সঙ্গে লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল। এরপর বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এখানে আদেশ উপদেশ দেওয়া হয়েছে, তাই এটি অনুজ্ঞাসূচক বাক্য। এরপর 9 নম্বরের প্রশ্ন, আমি তো বাড়ি গিয়ে ভ্যাট খাবো, রেখাঙ্কিত ক্রিয়াটি হলো, এখানে ক্রিয়াটি যে তোমার আমি তো বাড়ি গিয়ে ভাত খাবো, রেখাঙ্কিত ক্রিয়া এটি হলো ক্রিয়া কি? খাবো যেটা, অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া, কারণ ক্রিয়াটি বাক্যের অর্থ সম্পূর্ণ করেছে, তাই এটি সমাপিকা ক্রিয়া। এরপরের প্রশ্ন, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চিত, দাগ দেওয়া পদটি কী ধরনের অব্যয়? দাগ দেওয়া পদটি হচ্ছে তোমার অলংকারিক অব্যয়। এখানে তো বাক্যের সৌন্দর্য জোর বাড়িয়েছে, তাই এটি অলংকারিক অব্যয়। এরপরের প্রশ্ন, ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো কত? আমি যদি বলি ওর, তুমি, ওকে, কেউ, এটা, আমি, অর্থাৎ এখানে টোটাল 7টি সর্বনাম। এরপরে সর্বশেষ 1-এর 12, দইটা এখনো বসেনি, এই বসার অর্থ কি? এই বসার অর্থ হচ্ছে তোমার জমে যাওয়া। দই বসা বলতে দুধ থেকে দই জমে যাওয়া বোঝায়। তাহলে আমি 1 নম্বরের প্রশ্ন দেখে নিলাম। এবার 2 নম্বর, রমেশ রমার কাছে কেন গিয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ গল্পে
হ্যাঁ, গ্রামের ১০০ বিঘা মাঠে বৃষ্টির জল জমে কৃষকদের ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। রমেশ প্রথমে বেনি ঘোষালের কাছে দক্ষিণ দিকের বাঁধ কেটে জল বের করার অনুরোধ করেন, কিন্তু তিনি রাজি হননি। তাই কৃষকদের বিপদ থেকে রক্ষা করার জন্য রমা যেন বাঁধ কাটার অনুমতি দেন এবং অনুরোধের জানতেই রমেশ রমার কাছে গিয়েছিল। এরপর পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? গাছের কথা প্রবন্ধে লেখক বলেছেন, বৃক্ষ শিশু অর্থাৎ গাছের ভ্রূণ বীজের শক্ত কঠিন আবরণের ভিতরে নিরাপদে নিদ্রা যায়। উপযুক্ত জল, মাটি এবং উত্তাপ পেলে সেই বীজ থেকে নতুন গাছ জন্মায়। এরপরের প্রশ্ন, সারা ঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? নাটোরের কথা রচনায় লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে সারাঘাট থেকে তিনিও তার সঙ্গী পদ্মা নদীতে স্টিমার চড়ে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এরপরের প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? হ্যাঁ, পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় ডিঙিটি ছিল ঝাঁঝরা, ফোপরা ও মালিকহীন। বহুদিন ধরে হিজল গাছের সঙ্গে বাঁধা অবস্থায় জলে ভাসছিল এবং তার মালিক আর ফিরে আসেনি। ২-৫, বাড়িটিকে ভালোবাসলে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। নীর কবিতার কবি বলেছেন, সাজ সকালে রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে সেখানে বেড়াতে এসে কিছুক্ষণ থেমে থাকে। এরপরের প্রশ্ন, বইখানা তোমাকে দিয়ে যাব দাদুকে অপুকে কোন বইখানা দিয়ে যাবে? পথের পাঁচালী উপন্যাসের লক্ষণ মহাজনের নাতি নার অপুকে বলেছিল যে সে সর্বদর্শন সংগ্রহ বইখানা অপুকে দিয়ে যাবে। এরপরের প্রশ্ন, অমন করে কি মারে সেজ ঠাকুরন? কেন দুর্গাকে মেরেছিলেন? সেজ ঠাকুরনের বাগান থেকে সোনামুখী আম পেরে আনার অভিযোগে তিনি দুর্গাকে খুব মারধর করেছিলেন। এই অন্যায় মার দেখে অপু দুঃখ পেয়েছিল। কদিন ধরে সমানে বৃষ্টি আর শেষ নেই, বাক্যটিতে অস্তর্থক বাক্য পরিবর্তন করো। কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে তার শেষ আছে, পাঠ্য বই অনুযায়ী কদিন ধরে সমানে বৃষ্টি শেষ আছে। এরপরের প্রশ্ন, চোখ শব্দটি শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। দুষ্টুমি করায় শিক্ষক ছাত্রদের চোখ রাঙিয়ে শাসন করলেন, অথবা বাবা চোখ রাঙাতেই ছেলেটি চুপ করে গেল। আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লিখো। আমি প্রতিদিন লিখি, এখানে প্রতিদিন শব্দটি ক্রিয়া বিশেষ্য। এরপরে অব্যয় বলতে কি বোঝায়? যে পদ লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি বা কালের পরিবর্তন নেই, কোনো পরিবর্তিত হয় না এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অব্যয়। যেমন উদাহরণ, তো, কিন্তু, এবং, যদি, যেন। এরপরের প্রশ্ন, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? যখন ধাতুর সঙ্গে কাল ও পুরুষ নির্দেশ বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় তখন ধাতু ক্রিয়াপদে পরিণত হয়। যেমন কর, যোগী, করি, যা, যোগব, যাব। এরপরে ৩ নম্বরের প্রশ্ন, কম বেশি ৩০ শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি। ৩ নম্বর, নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়, পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো। আর গরম গরম সন্দেশ খাওয়ানো দেখি লেখকের অনুরোধে নাচনের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কী ব্যবস্থা করেছিল? আমরা দুটো প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। গাছের কথা পাঠে লেখক জগদীশচন্দ্র বসু দেখিয়েছেন যে গাছের বীজ বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। দুটি প্রধান উপায় হলো বাতাসের সাহায্যে। অনেক গাছের বীজ খুব হালকা হয় এবং তার সঙ্গে তুলোর মতো রোয়া বা ডানা থাকে, ফলে বাতাস সহজেই সেই বীজকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যায়। যেমন শিমুল, আকন্দ প্রভৃতি গাছের বীজ। পশু পাখির সাহায্যে, অনেক ফল পশু পাখি খেয়ে ফেলে, পরে তাদের মলমূত্রের সঙ্গে বীজ অন্য জায়গায় পড়ে নতুন গাছ জন্মায়। আবার কিছু বীজ পশুর গায়ে বা লোমে আটকে দূরে চলে যায়। গরম গরম সন্দেশ খাওয়ানো দেখি লেখকের অনুরোধ নাচনার রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কী ব্যবস্থা করেছিলেন? নাটোরের কথা রচনায় লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর নাচনের রাজার অতিথিয়তার কথা বর্ণনা করেছেন এবং লেখক যখন ইচ্ছা প্রকাশ করেন যে তিনি গরম গরম সন্দেশ খেতে চান, তখন নাচনের রাজা সঙ্গে সঙ্গে মিষ্টি তৈরির কারিগরদের ডাকেন। রাজা নির্দেশ দেন যেন সঙ্গে সঙ্গে টাটকা ছানা দিয়ে গরম গরম সন্দেশ তৈরি করা হয়। অল্প সময়ের মধ্যে সদ্য তৈরি গরম গরম সন্দেশ লেখক ও তার সঙ্গীদের সামনে পরিবেশন করা হয়। রাজার আন্তরিকতা অতিথি পরায়ণতা লেখক অত্যন্ত আনন্দিত হন। এরপর পরে প্রশ্ন, মাছ তুলে জলে দ্বীপ কোন কবিতার অংশ? মাছ তুলে দ্বীপ জলে কেন? মাছ তুলে জলে দ্বীপ পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাওয়ার গান কবিতা থেকে নেওয়া হয়েছে। সন্ধ্যা বা রাত্রিবেলায় নদী, সমুদ্র চলাচলকারী নৌকো, জাহাজের মাছ তুলে দ্বীপ আলো জ্বালানো হয় যাতে অন্ধকার অন্য নৌকো বা জাহাজ সহজেই তাদের দেখতে পারে। এতে দুর্ঘটনা এড়ানো যায় এবং নৌযান নিরাপদে চলাচল করতে পারে, তাই মাছ তুলে দ্বীপ
জলের পরের প্রশ্ন, ড্রাইভার বলে ওদিকে যাব না, ড্রাইভার ওই পথে কেন যেতে চাননি, পরে কি হলো? এই ঘটনাটি দ্বারাও কবিতার উল্লেখ আছে। এই ড্রাইভার যে পথে যেতে চাননি সেই পথে প্রচুর জল জমেছিল এবং রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি আশঙ্কা করেছিলেন যে গাড়ি কাদায় আটকে যেতে পারে অথবা দুর্ঘটনা ঘটতে পারে, তাই তিনি ওই পথে যেতে অস্বীকার করেছিলেন। হ্যাঁ, কিন্তু পরে যাত্রীরা সাহস করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাড়িটি ধীরে ধীরে সেই রাস্তা অতিক্রম করে শেষ পর্যন্ত তারা নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। এরপরের প্রশ্ন কম বেশি 5 নম্বরে 60 শব্দ বলতে হবে। রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? সে নিজে জল বার করতে চায়নি কেন? হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ গল্পে টানা বর্ষণের ফলে গ্রামের মাঠে প্রচুর জল জমে যায়। প্রায় 100 বিঘা জমির পাকা ধান নষ্ট হয়ে উপক্রম হয়। সেই জল বের করা একমাত্র উপায় ছিল দক্ষিণ দিকের বাঁধ কেটে দেওয়া, কিন্তু বাঁধটি ছিল বেনি ঘোষালের মাছ ভরা পুকুরের সঙ্গে যুক্ত। বাঁধ কেটে দিলে পুকুরের মাছ ভেসে যাওয়ার আশঙ্কা আছে। এই কারণে রমেশ নিজে বাঁধ কাটতে চাননি। তিনি জানতেন মালিকের অনুমতি ছাড়া বাঁধ কাটলে অন্যায় হবে এবং বড় ধরনের ঝগড়া বা মামলা হতে পারে। তাই তিনি বেনির কাছে অনুরোধ করেছেন যেন তিনি নিজেই জল বের করে দেওয়ার আদেশ দেন, কিন্তু বেনি নিজের ক্ষতির ভয়ে কৃষকদের অনুরোধ প্রত্যাখ্যান করেন। বুকু আর বুকুর সেজকুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে এবং অতিথিদের কিভাবে তা খায়? কি করে বুঝবো? গল্পে বুকু এবং তার সেজকুড়িমা অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। বুকু প্রথমে একটি বড় থালায় মুড়ি, নারকেল কোড়া, গুড়, কলা এবং দুধ নিয়ে আসে। পরে সেজকুড়িমা আরও নানা রকম মিষ্টি, সন্দেশ এবং অন্যান্য সুস্বাদু খাবার এনে অতিথিদের সামনে পরিবেশন করেন। অতিথিরা প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও পরে বুকু এবং তার কুড়িমার আন্তরিক অনুরোধে আনন্দের সঙ্গে সব খাবার খেয়ে নেন। তাদের আন্তরিক ব্যবহার এবং অতিথি পরায়ণতা লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল। হ্যাঁ, এরপরের প্রশ্ন 6 নম্বরে, পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? পাড়াগাঁয়ের দ্বীপ্রহর ভালোবাসি কবিতায় কবি জসিমউদ্দিন গ্রামের মধ্যাহ্নে অর্থাৎ দ্বীপ্রহরের শান্ত, নির্জন এবং মনোরম পরিবেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন। দুপুরবেলায় গ্রামে চারিদিকে অপূর্ব শান্তি নেমে আসে। মাঠে কৃষকের কাজ কিছুক্ষণের জন্য থেমে যায়। গাছের ছায়ায় মানুষ বিশ্রাম নেয়। পাখির ডাক, নদীর ধীর স্রোত, হিজল গাছের নিচে বাঁধা ডিঙি, দূরে নৌকার মাস্তুল, নীল আকাশ, প্রকৃতির নীরব সৌন্দর্য কবির মনকে মুগ্ধ করে। শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে কবির মন আনন্দ প্রশান্তি এনে দেয়, তাই তিনি পাড়াগাঁয়ের দ্বীপ্রহর অত্যন্ত ভালোবাসেন। এরপর প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে বলছেন? দাঁড়াও কবিতায় কবি মানুষের প্রতি মানবিকতা, সহানুভূতি এবং দায়িত্ববোধের শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন বিপদে পড়া, অসহায়, দুঃখী এবং অভাবগ্রস্ত মানুষের পাশে সঙ্গে দাঁড়াতে হবে। শুধু মুখে সহানুভূতি প্রকাশ করলেই চলবে না, দাঁড়াতে হবে। শুধু নিজের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সত্য ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, তবেই প্রকৃত মানব ধর্ম পালন করা সম্ভব। এরপর পরের প্রশ্ন 7 নম্বর, অপুর বনভোজনে কী কী রান্না হয়েছিল এবং রান্না কে করেছিল? বিনি কেন নিজেকে ছোট ভাবতেন? আমি এক এক করে বলি। পথের পাঁচালী উপন্যাসে অপু, দুর্গা ও বিনি একদিনে জঙ্গলে বনভোজনের আয়োজন করেছে। বনভোজনে গ্রামের সহজ সরল জীবনে আনন্দ সুন্দরভাবে ফুটে উঠেছে। বনভোজনে মোটা চালের ভাত, বেগুন ভাজা এবং আলু ভাতে রান্না করা হয়েছিল। এই রান্নার সমস্ত দায়িত্ব নিয়েছিল দুর্গা। সে বাড়ি থেকে চাল, আলু, বেগুন, তেল, নুন, হাঁড়ি পাতিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। অপু, বিনি তাকে বিভিন্নভাবে সাহায্য করেছিল। দুর্গা খুব যত্ন করে কাঠ জ্বালিয়ে রান্না সম্পন্ন করে এবং সবাই মিলে আনন্দের সঙ্গে সেই খাবার খেয়েছিল। এরপরে বিনি ছিল দরিদ্র পরিবারের মেয়ে। সমাজে নিজের নিম্ন আর্থিক অবস্থার জন্য সে নিজেকে অন্যদের তুলনায় ছোট মনে করত, তাই সে সংকোচ বশত অপুর ও দুর্গার সঙ্গে একসঙ্গে বসে খেতে চাইছিল না, কিন্তু দুর্গা তাকে স্নেহের সঙ্গে পাশে বসিয়ে খেতে দেয়। এতে দুর্গার উদারতা, মানবিকতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব ফুটে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের আকাশে উড়বার কোনো উপায় অপু জেনেছিল, তা কোন বইয়ে লেখা ছিল? অপু কি কাজটিতে সফল হয়েছিল? পথের পাঁচালী উপন্যাসে অপু ছিল অত্যন্ত কৌতূহলী, জ্ঞান পিপাসু, নতুন কিছু জানার প্রতি তার গভীর আগ্রহ ছিল। একদিন সে সর্বদর্শন সংগ্রহ নামে একটি বই পড়ে জানতে পারে যে শকুনের ডিমের ভিতরে পারদ ভরে সেই ডিমের মুখে রেখে দিলে মানুষ আকাশে উঠতে পারে। বইয়ের এই অদৃশ্য কথাটি অপু সত্যি বলে বিশ্বাস করেছিল। এই বিশ্বাস থেকে অপু শকুনের ডিম সংগ্রহ করার জন্য বেকুল হয়ে ওঠে। অনেক কষ্টে সে ডিমও জোগাড় করে, কিন্তু ডিমটি পরীক্ষা করার আগেই সেটি ভেঙে যায়, ফলে পারদ ভরে পরীক্ষাটি আর করা সম্ভব হয়নি। অতএব মানুষের আকাশে উড়ার সেই কল্পিত উপায়টি বাস্তবে সফল হয়নি। এই ঘটনায় অপুর শিশুসুলভ সরল বিশ্বাস, কৌতূহল এবং অজানাকে জানার প্রবল ইচ্ছা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। এরপর আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন, রচনা বা পত্র লিখন আসে তোমাদের। বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একটি পত্র লেখো। প্রাপক সম্পাদক মহাশয়, দৈনিক আনন্দবাজার
পত্রিকা কলকাতা। বিষয় বরেণ্য লেখকের বসত বাটি সংরক্ষণের আবেদন। হ্যাঁ মহাশয়, আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই যে আমাদের দেশে বহু বরেণ্য সাহিত্যিক ও মনীষিক বসত বাটি আজ অবহেলা নষ্ট হয়ে যাচ্ছে। এই ঐতিহাসিক স্থানগুলো আমাদের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের অমূল্য সম্পদ, অথচ যথাযথ সংরক্ষণের অভাবে অনেক বাড়ি ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। যদি এই বসত বাটিগুলো সংরক্ষণ করা হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মহান সাহিত্যিকদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে এবং এগুলি সংগ্রহশালা বা স্মৃতিসৌধে পরিণত করলে দেশের বিদেশের বিভিন্ন মানুষ সেগুলো দেখতে আসবেন। এতে যেমন আমাদের সংস্কৃতি রক্ষা হবে, তেমনি পর্যটনের উন্নতি হবে। তাই আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমার আন্তরিক আবেদন যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বরেণ্য লেখকের বসতভিটা সংগ্রহ করা হয়। ধন্যবাদ আনতে বিনীত একজন সচেতন ছাত্র। এরপরের প্রশ্ন, তোমার অঞ্চলে জমে থাকা আবর্জনা সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের চিঠি লেখো। প্রাপক মোহাম্মদ মহাশয়, দৈনিক আনন্দবাজার পত্রিকা কলকাতা। বিষয় আমাদের এলাকায় জমে থাকা আবর্জনা সমস্যা সম্পর্কে আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও নিকাশের নালার ধারে আবর্জনা জমে রয়েছে। নিয়মিত পরিষ্কার না হওয়া পর্যন্ত চারিদিক দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি মশার উপদ্রব বেড়ে গেছে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া প্রভৃতি বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষ চলাচলে অসুবিধা হচ্ছে। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরে এলাকার বাসিন্দারা বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু এখনও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই নিয়মিত আবর্জনা অপসারণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নালা পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো অত্যন্ত জরুরি। আপনার সম্মানিত সংবাদপত্রে বিষয়টি প্রকাশিত হলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ আনতে বিনীত একজন সচেতন ছাত্র। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারবে। বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।